জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনীতিতে নতুন বিতর্ক, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ অচল, থাকছে প্রতিবেদনে। একই পথে দুই দল, আন্দোলনে একসাথে আওয়ামী লীগ ও জামায়াত, থাকছে প্রতিবেদনে। সরাসরি হুঁশিয়ারি, গণভোট অস্বীকার করলে গদি হারাবেন তারেক, থাকছে প্রতিবেদনে। জেন জিরা ৭২-এর সংবিধান চায় না, হান্নান মাসুদ, থাকছে প্রতিবেদনে। রাজনৈতিক সহিংসতা, নয়াপল্টনে বিএনপি কার্যালয় হামলা, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজনীতিতে নতুন বিতর্ক, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ অচল। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে রাষ্ট্র গঠন পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি অধ্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ এর ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, পরবর্তীতে সংবিধান প্রণয়ন এবং রাষ্ট্রীয় কাঠামো নির্মাণে দলটির অবদান ঐতিহাসিকভাবে স্বীকৃত। ফলে অনেকের মতে দেশের রাজনীতিতে দলটির প্রভাব স্বাভাবিকভাবেই গভীর ও দীর্ঘস্থায়ী। তবে সাম্প্রতিক এই মন্তব্যটি এসেছে একটি ভিন্ন প্রেক্ষাপটে। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্ব, বিরোধী দলের আন্দোলন, নির্বাচন ব্যবস্থার প্রশ্ন এবং গণতন্ত্রের চর্চা নিয়ে বিতর্কের মধ্যে এই বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে। ক্ষমতাসীনদের সমর্থকেরা বলছেন, উন্নয়ন, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে আওয়ামী লীগের ধারাবাহিক নেতৃত্ব অপরিহার্য হয়ে উঠেছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো এই বক্তব্যকে গণতন্ত্র বিরোধী হিসেবে আখ্যা দিয়েছে। তাদের দাবি, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো একক দলকে অপরিহার্য হিসেবে তুলে ধরা জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও বহুদলীয় ব্যবস্থার পরিপন্থী। তারা মনে করেন, এমন বক্তব্য রাজনৈতিক বহুত্ববাদকে দুর্বল করে এবং ক্ষমতার কেন্দ্রীকরণকে উৎসাহিত করে। রাজনৈতিক বিশ্লেষকেরা বিষয়টিকে দেখছেন আরও সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে। তাদের মতে, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ অচল এই ধারণাটি বাস্তবতার চেয়ে বেশি রাজনৈতিক বার্তা। এটি একদিকে যেমন দলটির শক্ত অবস্থান তুলে ধরে, অন্যদিকে বিরোধী শক্তির দুর্বলতাও ইঙ্গিত করে। বিশেষজ্ঞদের অনেকে বলেন, দেশের রাজনীতিতে শক্তিশালী ও কার্যকর বিরোধী দলের অভাবই এই ধরনের বক্তব্যকে জনপ্রিয় করে তুলছে। অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গেও এই বিতর্কের প্রভাব দেখা যাচ্ছে। গত এক দশকে অবকাঠামো উন্নয়ন, ডিজিটালাইজেশন এবং সামাজিক সূচকে অগ্রগতির কথা উল্লেখ করে ক্ষমতাসীনদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই ধারাবাহিকতা বজায় রাখতে স্থিতিশীল নেতৃত্ব জরুরি। তবে সমালোচকেরা বলছেন, উন্নয়ন একক কোনো দলের সম্পত্তি নয়, এটি রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টার ফল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ লিখছেন, দেশ কোনো দলের উপর নির্ভরশীল হতে পারে না, আবার কেউ বলছেন, বাস্তবতা মেনে নিতে হবে, স্থিতিশীলতার জন্য অভিজ্ঞ নেতৃত্ব দরকার। তরুণ প্রজন্মের মধ্যেও এ নিয়ে মতবিভেদ স্পষ্ট। একাংশ উন্নয়ন ও স্থিতিশীলতাকে অধিকার্য দিচ্ছে, অন্যান্যরা গণতান্ত্রিক ভারসাম্যকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছে। এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকেরা সতর্ক করছেন, এ ধরনের বক্তব্য দীর্ঘমেয়াদে রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। তারা মনে করেন, একটি সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য শক্তিশালী সরকার যেমন প্রয়োজন, তেমনি শক্তিশালী বিরোধী দলও অপরিহার্য। ভারসাম্যহীনতা তৈরি হলে তা রাজনৈতিক সংকটের জন্ম দিতে পারে। রাজনৈতিক দলগুলির অভ্যন্তরেও এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন, এমন বক্তব্য দলের জনপ্রিয়তা বাড়াতে সহায়ক হতে পারে। আবার কেউ কেউ আশঙ্কা করছেন, এটি বিরোধীদের আরও কঠোর অবস্থানে ঠেলে দিতে পারে। সব মিলিয়ে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ অচল এই বক্তব্যটি কেবল একটি রাজনৈতিক মন্তব্য নয়, এটি দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, শক্তির ভারসাম্য এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে গভীর প্রশ্ন তুলে দিয়েছে। সামনে নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই বিতর্ক আরও তীব্র হবে বলেই ধারণা করা হচ্ছে। শেষ পর্যন্ত বাংলাদেশ কতটা কোনো একক রাজনৈতিক শক্তির ওপর নির্ভরশীল, এই প্রশ্নের উত্তর নির্ধারণ করবে জনগণই। গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন এবং জনগণের মতামতই হবে এর চূড়ান্ত নির্ণায়ক। একই পথে দুই দল, আন্দোলনে একসাথে বাংলাদেশ আওয়ামী লীগ ও জামায়াত। বাংলাদেশের রাজনীতিতে বিরল এক দৃশ্যের জন্ম দিয়েছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ। দীর্ঘদিনের আদর্শিক বিরোধ ভুলে একই দাবিতে আন্দোলনে একসাথে দেখা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। এই অপ্রত্যাশিত সমান্তরাল অবস্থান দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ও কৌতূহলের সৃষ্টি করেছে।
বিশ্লেষকদের মতে এই অবস্থান কোনো আনুষ্ঠানিক জোট নয়, বরং নির্দিষ্ট কিছু ইস্যুকে ঘিরে কৌশলগত মিল। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক সিদ্ধান্ত এবং মাঠের বাস্তবতায় উভয় দলই নিজেদের স্বার্থে একই ধরনের কর্মসূচি গ্রহণ করছে। ফলে ভিন্ন মতাদর্শ থাকা সত্ত্বেও রাজপথে তাদের অবস্থান অনেক ক্ষেত্রে অভিন্ন হয়ে উঠছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক বিক্ষোভ, সমাবেশ এবং মিছিলগুলোতে লক্ষ্য করা গেছে দুই দলের কর্মীরা আলাদা ব্যানারে থাকলেও দাবি ও স্লোগানে রয়েছে মিল। বিশেষ করে গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক স্বাধীনতা এবং কিছু প্রশাসনিক সিদ্ধান্তের বিরোধিতায় তারা একই সুরে কথা বলছে। এতে সাধারণ মানুষের মধ্যে যেমন বিস্ময় তৈরি হয়েছে, তেমনি রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও শুরু হয়েছে নতুন করে মূল্যায়ন। বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা অবশ্য এ ধরনের ব্যাখ্যা পুরোপুরি অস্বীকার করেছেন। তাদের দাবি, দলটি নিজস্ব রাজনৈতিক অবস্থান থেকেই কর্মসূচি পালন করছে, এখানে অন্য কোনো দলের সঙ্গে সমন্বয়ের প্রশ্নই ওঠে না। একইভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারাও বলছেন, তারা তাদের আদর্শিক অবস্থান থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরছে। তারা মনে করেন, যখন দুই বিপরীতমুখী রাজনৈতিক শক্তি একই ধরনের ইস্যুতে সক্রিয় হয়, তখন তা রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটি হয়তো সাময়িক, কিন্তু এর প্রভাব দীর্ঘমেয়াদে রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী অন্যান্য দলও প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ এটিকে রাজনৈতিক সুবিধাবাদ হিসেবে দেখছে, আবার কেউ বলছে এটি বর্তমান রাজনৈতিক সংকটের প্রতিফলন, যেখানে বিভিন্ন দল নিজেদের অবস্থান পুনর্বিন্যাস করতে বাধ্য হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, রাজনীতিতে এমন অপ্রত্যাশিত সমান্তরালতা সাধারণত তখনই দেখা যায় যখন একটি বড় ইস্যুতে বিভিন্ন পক্ষ একই ধরনের চাপ অনুভব করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন, রাজনীতিতে স্থায়ী শত্রু নেই, আবার কেউ এটিকে অস্বাভাবিক ও অস্বস্তিকর পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন। তরুণ প্রজন্মের একটি অংশ বিষয়টিকে রাজনৈতিক বাস্তবতার অংশ হিসেবে গ্রহণ করলেও অন্য অংশ এতে বিভ্রান্তি প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে কিনা তা নির্ভর করছে ইস্যুগুলোর প্রকৃতি এবং রাজনৈতিক পরিবেশের ওপর। যদি দাবিগুলো পূরণ না হয় কিংবা পরিস্থিতি আরও জটিল হয়, তাহলে এই একই পথে হাঁটা আরও দৃশ্যমান হতে পারে। তবে আদর্শিক পার্থক্যের কারণে স্থায়ী কোনো ঐক্য গড়ে ওঠার সম্ভাবনা কম বলেই তারা মনে করেন। সব মিলিয়ে আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই সমান্তরাল উপস্থিতি দেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। এটি যেমন কৌতূহলের জন্ম দিয়েছে, তেমনি ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নিয়েও তৈরি করেছে নানা প্রশ্ন। আগামী দিনগুলোতে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অস্বাভাবিক মিল হয়তো সাময়িক, কিন্তু এর প্রভাব বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন আলোচিত হবে। সরাসরি হুঁশিয়ারি, গণভোট অস্বীকার করলে গদি হারাবেন তারেক। রাজনীতিতে তীব্র উত্তেজনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে একটি কঠোর মন্তব্যকে ঘিরে। সাম্প্রতিক এক রাজনৈতিক বক্তব্যে বলা হয়েছে, গণভোট অস্বীকার করলে গদি হারাবেন তারেক। এই মন্তব্য ঘিরে দেশের রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এই বক্তব্যকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছেন তারেক রহমান, যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে যুক্ত। বক্তব্যটি ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন উত্তেজনা, বিশেষ করে গণভোটের দাবি এবং রাজনৈতিক বৈধতার প্রশ্নকে কেন্দ্র করে। বক্তব্য অনুযায়ী, গণভোট ইস্যুকে অস্বীকার করা হলে রাজনৈতিক নেতৃত্বের অবস্থান টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে, এমন হুঁশিয়ারিই নাকি দেওয়া হয়েছে। যদিও এই মন্তব্যের উৎস ও প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। কেউ এটিকে সরাসরি রাজনৈতিক চাপ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক বক্তব্যের অতিরঞ্জিত ব্যাখ্যা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণভোট ইস্যুটি বর্তমানে দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। নির্বাচন, জনগণের ম্যান্ডেট এবং ক্ষমতার বৈধতা, এই তিনটি বিষয়কে ঘিরে ইতোমধ্যেই বিভিন্ন দলের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। এরই মধ্যে এই ধরনের কঠোর ভাষার ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সকল রাজনৈতিক সমাধানে বিশ্বাসী।
দলের নেতারা দাবি করছেন গণভোট বা জনগণের মতামত যে কোনো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে, তবে তা অবশ্যই সাংবিধানিক কাঠামোর মধ্যেই হতে হবে। অন্যদিকে ক্ষমতাসীন ও অন্যান্য রাজনৈতিক মহল এই ধরনের বক্তব্যকে রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন। তাদের মতে গণভোট ইস্যুকে কেন্দ্র করে জনমত প্রভাবিত করার চেষ্টা চলছে এবং এতে রাজনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তীব্র বিতর্ক। এক পক্ষ বলছে জনগণের রায়ই চূড়ান্ত হওয়া উচিত এবং গণভোটের মাধ্যমে বড় রাজনৈতিক প্রশ্নের সমাধান হতে পারে। অন্যদিকে আরেক পক্ষ মনে করছে এ ধরনের হুঁশিয়ারির রাজনৈতিক সংস্কৃতিকে আরও সংঘাতমুখী করে তুলছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণভোট শব্দটি একটি সংবেদনশীল ইস্যুতে পরিণত হয়েছে। এটি শুধু একটি নির্বাচন সংক্রান্ত বিষয় নয়, বরং ক্ষমতার বৈধতা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্নের সঙ্গেও জড়িত। ফলে এ নিয়ে যে কোনো কঠোর মন্তব্য দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। অনেক বিশ্লেষকের মতে এই ধরনের বক্তব্য আসলে রাজনৈতিক চাপ ও কৌশলগত অবস্থান প্রকাশের অংশ। তারা মনে করেন বড় রাজনৈতিক দলগুলো প্রায়ই জনমতকে নিজেদের অবস্থান শক্ত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে, তবে এতে দীর্ঘমেয়াদের রাজনৈতিক আস্থার সংকট তৈরি হতে পারে। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে এই বিতর্ক মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ মনে করছেন জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত হওয়া উচিত এবং গণভোট একটি গ্রহণযোগ্য পথ হতে পারে। আবার কেউ বলছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ছাড়া এমন ইস্যুতে উত্তেজনা বাড়ানো উচিত নয়। সব মিলিয়ে গণভোট অস্বীকার করলে গদি হারাবেন তারেক এই বক্তব্যকে ঘিরে দেশের রাজনীতির নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এটি শুধু একটি মন্তব্য নয়, বরং বর্তমান রাজনৈতিক টানাপোড়েন, ক্ষমতার ভারসাম্য এবং ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা নিয়েও বড় প্রশ্ন তুলে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আগামী দিনগুলোতে এই ইস্যু আরও বিস্তৃত হতে পারে এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট হলে পরিস্থিতি আরও পরিষ্কার হবে। তবে আপাতত এই বক্তব্যই দেশের রাজনীতিতে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। জেনজিরা ৭২-এর সংবিধান চায় না, হান্নান মাসুদ। জেনজিরা ৭২-এর সংবিধান চান না বলে দাবি করেছেন এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। নিজেকে জেনজি প্রতিনিধি উল্লেখ করে তিনি বলেন, জেনজিরা ৭২-এর সংবিধান আর চায় না। আপনি যদি বলেন জেনজিরা কি চায়, তারা এটাই চায় স্বাধীনতার ৩০ বছর পরে জন্ম নিয়ে তারা কেন ভোটাধিকার পায়নি তার জবাব চায়। আমরা স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি, আমরা নতুন পতাকা, মানচিত্র পেয়েছি, সীমানা পেয়েছি। আমাদের পূর্বপুরুষ ৭১ সালে রক্ত দিয়ে আমাদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছেন, কিন্তু আমরা কি নিরাপদ বাংলাদেশ পেয়েছি? সেটা তো পাইনি। রবিবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন হান্নান মাসুদ। নির্বাচনী এলাকা হাতিয়ার নদী ভাঙন নিয়ে কথা বলেন হান্নান মাসুদ। নির্বাচনের সময় নিজের গাড়িবহরে হামলার কথা উল্লেখ করে সরকারদলীয় এমপিদের উদ্দেশ্য তিনি বলেন, আমরা রক্ত ঝরিয়েছি বলেই আপনারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। গণভোটের পক্ষে প্রধানমন্ত্রী প্রচার করেছেন উল্লেখ করে মাসুদ বলেন, আজকে কেন তা নিয়ে দীর্ঘ আলোচনা হতে হবে? আমরা ৯০-এর গণ অভ্যুত্থানের কথা ভুলে যাননি, কিন্তু এরপর ১৯৯৪ সালে মাগুরার উপনির্বাচন কারা আয়োজন করেছিল? আজকে আবার সে ব্যবস্থায় নিয়ে যাচ্ছেন। আরেকবার মাগুরার উপনির্বাচন আয়োজন হবে না, তার নিশ্চয়তা কেন দেবেন? নির্বাচনী প্রচারের সময়ে হামলার শিকারের কথা জানান এনসিপির নেতা। নির্বাচনের পরেও হামলার শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আমার ওপরে হামলা করেছিল। তারা কারা? ওরা তো তারা যাদের হাতে বিএনপি দলীয় নেতাকর্মীদের রক্ত লেগে আছে। এ বিশ্বাসঘাতকতার রাষ্ট্র সইবে না। বিশ্বাসঘাতকের মূল্য দিতে হবে আবার। আপনাদের ভাইদের খুনিদের পুনর্বাসন করে আমাদের ওপর লেলিয়ে দিচ্ছেন। চট্টগ্রাম থেকে এক সাংগঠনিক সম্পাদককে পাঠিয়েছেন অস্ত্রসহ আমাদের লোকদের ওপর হামলা করতে। নির্বাচনের পরে শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে নারীকে ধর্ষণ করা হয়েছে দাবি করে হান্নান মাসুদ বলেন, ৪২ দিন পার হলেও ডিএনএ প্রতিবেদন আসেনি। মামলা নিতে ৩ দিন দেরি হয়েছে। সিভিল সার্জেন্ট প্রতিবেদন দিলেও ভুক্তভোগী নারী জানে না কি এসেছে। এ ভয়াবহ পরিস্থিতি কারা তৈরি করেছে? আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে এসবে মনোযোগ দেওয়া দরকার। স্বরাষ্ট্রমন্ত্রীকে মনোযোগ দেওয়া দরকার কোথায় কোথায় সন্ত্রাসীরা আছে তাদের তালিকা করে বিচারের আওতায় আনার। বিরোধী দল নেতাকর্মীরা হত্যার শিকার হয়েছেন, তার বিচার করা দরকার।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আরও আলোচনা করেন বিএনপি দলীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, আব্দুল আজিজ, মোহাম্মদ আব্দুল মালিক প্রমুখ। রাজনৈতিক সহিংসতা, নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে হামলা। রাজধানীর নয়াপল্টন এলাকার অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ, উদ্বেগ এবং নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী হঠাৎ করেই একদল অজ্ঞাত ব্যক্তি কার্যালয়ের সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায়। এ সময় কার্যালয়ের কাঁচ, সাইনবোর্ড এবং আশপাশের কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত বন্ধ হয়ে যায়। ঘটনার পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নেতারা অভিযোগ করেন এটি একটি পরিকল্পিত হামলা এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। দলের পক্ষ থেকে দাবি করা হয়, বিরোধী কণ্ঠকে দমন এবং রাজনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত করতেই এই হামলা চালানো হয়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যদিকে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা এই ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাদের বক্তব্য, এই ধরনের ঘটনায় দলকে জড়ানো উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে ফায়দা লোটার চেষ্টা। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের ওপর জোর দিয়েছেন। ঘটনার পরপরই আইন শৃঙ্খলা বাহিনী এলাকায় মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। পুলিশ জানায় তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নয়াপল্টনের এই ঘটনা দেশের চলমান রাজনৈতিক অস্থিরতারই প্রতিফলন। তারা মনে করেন রাজনৈতিক সহিংসতার এই ধারা অব্যাহত থাকলে তা গণতান্ত্রিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা নিশ্চিত করতে সকল পক্ষের সংযম প্রদর্শনের প্রয়োজন রয়েছে বলে তারা মত দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। আবার কেউ কেউ এই ঘটনাকে বৃহত্তর রাজনৈতিক সংঘাতের অংশ হিসেবে দেখছেন। মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক সমাজে বিরোধী মতের প্রতি সহনশীলতা এবং আইনের শাসন নিশ্চিত করা জরুরি। সব মিলিয়ে নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কার্যালয়ে হামলার এই ঘটনা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এখন সবার নজর তদন্তের অগ্রগতি এবং পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের দিকে। পরিস্থিতি শান্ত রাখতে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কিনা সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।